হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে একটা পোস্ট করেছেন। সেই পোস্টে তিনি লিখেছেন, এখন শুধু বলা বাকি হাসিনার সবকিছুই আমাদের দরকার, শুধু হাসিনা ছাড়া। এইটা যদি আপনি এক কথায় বলেন তাহলে হবে, তাহলে হাসিনার কি অপরাধ ছিল? মানে এই প্রশ্নটাই হাসনাত আব্দুল্লাহ করতে চেয়েছে। সেটাকেই একটু বড় করে তিনি লিখেছেন যে এখন শুধু বলা বাকি হাসিনার সবকিছুই ভালো ছিল হাসিনা ছাড়া। এটা কেন বলেছেন, কার উদ্দেশ্যে বলেছেন সেটাও আপনাদেরকে বলতেছি। তবে আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, আপনারা একটু কমেন্ট করে জানাবেন হাসিনার অপরাধ কি ছিল, মানে হাসিনার কি কি অপরাধ ছিল সেটা একটু কমেন্ট করে আপনারা জানাবেন। একই সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন, যারা ফেসবুকে দেখবেন তারা বিভিন্ন আইডি বা গ্রুপে একটু শেয়ার করে দিবেন। এই প্রশ্নের উত্তরটা আমি চাই যে হাসিনার অপরাধ কি কি ছিল। আমি সেগুলো বলবো, একটু ব্যাখ্যাও দিব। তাছাড়া আপনারা একটানা বলেই যাবেন যে হাসিনা গণহত্যাকারী, হাসিনা গুমকারী, হাসিনা খুনকারী, হাসিনা টাকা লুটপাটকারী, এগুলো সবকিছু কিন্তু আপনারা বলে যাবেন। এটা আমিও বলবো, কিন্তু কিছু ব্যাখ্যা আপনাদের বলবো। প্রথমে একটু গুম নিয়ে কথা বলি। ধরেন আয়নাঘর তৈরি করেছে শেখ হাসিনা, সেই আয়নাঘরে সেনা অফিসার সহ অনেককেই গুম করা হয়েছে। সেখান থেকে অনেকেই বের হয়ে এসেছে, বের হয়ে আসার পরে তারা বলেছে যে আমাদেরকে গুম করা হয়েছিল। এখন প্রশ্ন হলো যে শেখ হাসিনা তাদের গুম করে একটা ঘরে নিয়ে যায় রেখেছে বছরের পর বছর কেন? শেখ হাসিনা কি পাগল যে একজনকে গুম করে সেখানে রাখা হয়েছে? ধরেন একটা সেনা অফিসার, তিনি বিএনপি পন্থী বা জামাতপন্থী, তাকে নিয়ে যায় দিনের পর দিন গুম ঘরে রেখেছে। তাকে যেটুকুই হোক খাবার তো দিয়েছে, খাবার যদি না দিত তাহলে তো সে বেঁচে থাকতো না। তাহলে তাকে দিনের পর দিন খাবার দিয়ে গুম ঘরে আটকে রেখে বেঁচে রাখার কারণ কি ছিল শেখ হাসিনার? আমার মনে হয় শেখ হাসিনা পাগল ছিল, না হলে তো এরকম হওয়ার কথা না, তাই না? ধরেন আপনার একজন শত্রু, আপনি তাকে গুম করে বছরের পর বছর বাঁচিয়ে রাখার কারণ কি? মানে শেখ হাসিনা কি তার কাছ থেকে কোনো তথ্য জানতে চাচ্ছিল, নাকি তাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছিল যে তুই আমার পক্ষে কাজ করবি, এবং সেই বোঝানোর সময় 1 বছর, 1.5 বছর, 2 বছর পর্যন্ত? এরকম কি? আমরা এই গুমের ঘটনাগুলো জানতে পারলাম কিভাবে? যখন তারা বের হয়ে এসে বলল যে আমরা সেখানে গুম ছিলাম, আয়নাঘরে আমাদেরকে আটকে রাখা হয়েছিল। আমি কিন্তু অবিশ্বাস করতেছি না বা বলতেছি না যে তারা গুম ছিল না, আমরা কিন্তু আয়নাঘর দেখেছি। কিন্তু আমার ভিতরে একটা প্রশ্ন যে মানে এই যে ধরেন ওই যে বিডিআর হত্যাকাণ্ডের বিষয় নিয়ে অনেকগুলো বিএনপি পন্থী বা দেশপন্থী যেগুলো অফিসার ছিল, তাদেরকে শেখ হাসিনা পরিকল্পনা মাফিক বিডিআর হত্যাকাণ্ড একটা ঘটিয়ে তাদেরকে পৃথিবী থেকে সরিয়ে দিল। এখন ওইটার মতো না করে তাদেরকে গুম ঘরে কেন আটকে রেখেছিল? মানে এটা আমার মাথায় ধরতেছে না। আপনাদের কাছে আমার এই ছোট্ট একটা প্রশ্ন, আপনারা এটা আমাদেরকে বলবেন। যেমন শেখ হাসিনার সময় দৃশ্যমান যদি কিছু উন্নয়নের কথা বলি, ধরেন পদ্মা সেতু করেছে, এরপরে যমুনা সেতু করেছে, তারপরে হচ্ছে ফ্লাইওভার করেছে, ঢাকায় মুক্তিযোদ্ধা মানে বিষয়ক জাদুঘর করেছে, এরপরে ওই শেখ মুজিবুর রহমান টানেল করেছে, মানে বঙ্গবন্ধু টানেল করেছে, অনেক ফ্লাইওভার, ব্রিজ ট্রিজ, অনেক কিছু, এগুলো দৃশ্যমান যে শেখ হাসিনার সময় এগুলো হয়েছে, এগুলো কিন্তু আমাদের চোখের সামনে আসতেছে। মানে এটা অস্বীকার করার কিন্তু কিচ্ছু নাই, মানে কোনোভাবে আপনি অস্বীকার করতে পারবেন না, কারণ শেখ হাসিনার সময় এই উন্নয়নগুলো হয়েছে, এটা আমাদের দৃশ্যমান, আমরা দেখতে পাচ্ছি। শেখ হাসিনার সময় যে অপরাধগুলো হয়েছে, সে অপরাধ কিন্তু আমাদের কাছে এইভাবে দৃশ্যমান না। প্রশাসন এবং সরকার তথ্য উপাত্তের ভিত্তিতে গণমাধ্যমে যেগুলো প্রচার করেছে সেগুলো কিন্তু আমাদের কাছে এসেছে। সে যে গুম ছিল এই 3-4 বছর ধরে, আমরা কিন্তু গিয়ে দেখি নাই, বা আপনারাও দেখেন নাই যে সে আয়না ঘরে 3-4 বছর ধরে ছিল। আপনি সেখান থেকে দেখে এসে সেটা বিশ্বাস করবেন, সেই সুযোগও কিন্তু নাই। কোনো অপরাধের এই সুযোগও নাই। প্রশাসন এবং সরকার যেটা বলেছে সেটা আমাদের বিশ্বাস করতে হয়েছে। তাহলে শেখ হাসিনার সময় প্রশাসন সরকার যেটা বলেছে সেটাও আমাদের বিশ্বাস করতে হয়েছে। মানে আমাদের বিশ্বাসের জায়গাটা হচ্ছে সরকার এবং প্রশাসন যেটা বলবে সেটা আমাদের বিশ্বাস করতে হবে, কিন্তু আমরা তো সরাসরি সেখানে গিয়ে দেখতে পারবো না। শেখ হাসিনার সময় কি হয়েছে, মানে ব্যাংক লুটপাট হয়েছে, এটা আমরা কখন জানতে পারলাম? শেখ হাসিনা যখন পালিয়ে গেল, ব্যাংক কর্মকর্তা এবং প্রশাসনের তথ্য ভিত্তিক সরকারের তথ্য যখন আমাদের সামনে আসলো, তখন আমরা জানতে পারলাম যে শেখ হাসিনার সময় $234 বিলিয়ন পাচার হয়েছে। এটা কিন্তু আমরা আগে জানতাম না। এখন প্রশাসন এবং সরকার এটা সত্য বলতেছে, এটা আপনি আমি কিভাবে প্রমাণ করব? কোনো উপায় নেই।
প্রশাসন এবং সরকার যেটা বলবে সেটা আমাদের বিশ্বাস করতে হচ্ছে। আমরা শেখ হাসিনার প্রকাশ্য অপরাধ কোনটা দেখেছি? এই জুলাই আগস্টে ছাত্র জনতার হত্যা, এটা একবারে প্রকাশ্য অপরাধ। আমাদের চোখের সামনে যেটা ঘটেছে, আমরা যেটা দেখেছি, এটা হচ্ছে শেখ হাসিনার অপরাধ। আর বাকি যেগুলো অপরাধ, সেগুলো প্রশাসন এবং সরকার আমাদেরকে তথ্য দিয়ে যেটা জানিয়েছে, সেটা কিন্তু আমরা বিশ্বাস করি। এগুলো হচ্ছে আমার জানা বা আমার তথ্য প্রমাণ আপনাদেরকে যেটা দিচ্ছি, একবার প্রকাশ্য। আমার তথ্য প্রমাণ দিতে হবে না, এগুলো আপনারা চোখে দেখেছেন। ঢাকায় যারা ছিলেন বা বিভিন্ন জায়গায় যখন ছিলেন, পুলিশ যখন ওই যে গুলি করেছে, এগুলো আপনারা দেখেছেন। এগুলো প্রকাশ্য শেখ হাসিনার অপরাধ। এই ছাড়া শেখ হাসিনার আর কি কি অপরাধ আপনারা প্রকাশ্য দেখেছেন? অর্থাৎ আমি এটা কেন বললাম, ধরেন একটা সরকার যদি চলে যায়, পরবর্তী সরকার যখন ক্ষমতায় আসে, ওই সরকার যেটা বলবে সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এই যে তেল নিয়ে দেখতেছেন না, আপনার বিএনপির মন্ত্রী যারা আছে, সড়ক পরিবহন মন্ত্রী, জ্বালানি মন্ত্রী, তারা বলতেছে আমাদের তেলের কোনো সংকট নেই। এটা আমাদের বিশ্বাস করতে হবে, কারণ মন্ত্রী যেহেতু বলেছে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। কিন্তু আপনি যখন তেলের পাম্পে যাচ্ছেন, তখন তেল নাই। এই তেল না থাকার কারণগুলো বেশ কিছু কারণ ব্যাখ্যা করা যেতে পারে। যেমন ধরেন, এই যে মাঝে মাঝে অভিযান চালিয়ে দেখা যাচ্ছে এখানে 600 লিটার, ওখানে 3000 লিটার, ওখানে 9000 লিটার, মানে এগুলো সিন্ডিকেটেরা জমায়ে রাখছে আর কি, বেশি দামে বিক্রি করার জন্য। এটা একটা কারণ হতে পারে। আবার অপরদিকে কি করা হচ্ছে, শপিং মল বন্ধ করে দেওয়া হচ্ছে, দোকানপাট বন্ধ করা দেওয়া হচ্ছে। সব মানে সপ্তাহে 3 দিন অনলাইন ক্লাস হবে। অনলাইন ক্লাস কেন হবে? যে ওই স্কুলে যে ফ্যান বাতি এগুলো জ্বলবে, সেগুলো যাতে না জ্বলে, এগুলো বাসায় থেকে ছাত্ররা এই ইয়াগুলো করবে আর কি, ক্লাস করবে। এখন প্রশ্ন হচ্ছে যে একটা ক্লাসরুমে 50 জন বা 60 জন ছাত্র থাকে, সেখানে ফ্যান চলে কয়টা? 4টা বা 5টা। এই 50-60 জন ছাত্র যখন বাসায় থেকে ক্লাস করবে, তখন কি তারা ওই ফ্যান লাইট বন্ধ করে ক্লাস করবে? প্রত্যেকটা ছাত্রের জন্য একটা করে ফ্যান, একটা লাইট, আবার ইন্টারনেট, এগুলো সবগুলোই চলবে। আমি আসলে এই বিষয়টা নিয়ে বলতে চাচ্ছি না, কারণ আমি এত বুঝি না ভাই। আমি সহজ সরল সাদাসিধা মানুষ। আমার মাথার মধ্যে যেটা আসে সেটাই আমি আপনাদেরকে বলি, ওই যে ভাইরাল তাজু ভাইয়ের মতো। ঠিক আছে না? এখন হাসনাত আবদুল্লাহ কেন পোস্ট করলেন যে এখন শুধু বলা বাকি, শেখ হাসিনার সবকিছুই ভালো ছিল, শুধু শেখ হাসিনা ছাড়া? এটা বলার কারণ হচ্ছে, এই যে বিএনপি ক্ষমতায় আসার পরে, মানে যেগুলো অধ্যাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের সময় করা হয়েছিল, 133টি অধ্যাদেশ, সেই অধ্যাদেশের মধ্যে ছিল বিচার বিভাগ অধ্যাদেশ, সচিবালয় কমিশন অধ্যাদেশ, তারপরে হচ্ছে এই যে মানে গুম কমিশন গঠন, এগুলো অনেক কিছু অধ্যাদেশ কি করেছে, বিএনপি বাতিল করার প্রস্তাব দিয়েছে। বিএনপি সংখ্যাগরিষ্ঠ মানে আসনে নির্বাচিত হয়েছে, এই জন্য বিএনপি যেটা বলবে সেটাই প্রস্তাব পাশ হবে, কারণ তাদের এমপির সংখ্যা বেশি। 1/3 মেজরিটি নিয়ে তারা হচ্ছে ইয়া হয়েছে, জয়ী হয়েছে। এখন 1/3 না 2/3 আর কি, মানে 3/2 মেজরিটি নিয়ে বিএনপি জয়ী হয়েছে। তার মানে বিএনপি যেটা বলবে সেটাই। এগুলো মানে ইয়া তো কমিশন তো শেখ হাসিনার সময় ছিল না। এখন বিএনপিও সেগুলো করতে চাচ্ছে না। এই জন্য হাসনাত আবদুল্লাহ লিখেছে যে এখন শেখ হাসিনার সবকিছুই মানে ভালো, শুধু শেখ হাসিনা ছাড়া। এটা তো ভাই অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়েছে। আপনারা চিল্লাইয়া চিল্লাইয়া বললেন, আমরা চিল্লাইয়া চিল্লাইয়া বললাম দিল্লি না ঢাকা। সেই দিল্লির সাথে শেখ হাসিনা যতগুলো মানে করেছিল, চুক্তি করেছিল, অন্তর্বর্তীকালীন সরকার তো একটাও বাতিল করে নাই। তার মানে ওই অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও শেখ হাসিনার সবকিছু ভালো ছিল, শেখ হাসিনা ছাড়া। আপনাদের কাছেও তো তাই। আপনাদের ভিতর থেকেই তো উপদেষ্টা হয়েছিল 3 জন, তখন তো বাতিল করে নাই। শেখ হাসিনার কোন কাজটা আপনারা বাতিল করেছেন বলেন? আর আপনারা যখন অন্তর্বর্তীকালীন সরকারে ছিলেন, তখন আপনারা এই যেগুলো অধ্যাদেশ বা কমিশন, এগুলো আপনারা করেন নাই কেন? আপনারা বলবেন যে বিএনপি বাধা দিয়েছে। বিএনপি বাধা দিয়েছে, বিএনপি করতে দেয় নাই, এগুলো যদি আপনারা মনে করেন, তাহলে তো আপনাদের সরকারে যাওয়া উচিত ছিল না, বিএনপিকে বুঝিয়ে দিতেন। মানে এখন কথা বলতে বলতে একটু বাঁকা তেরা করে কথা বলতে হয়। মানে আপনি কোন কথাটা বলবেন বলেন? অতীতে একটা কথা বলেছে, এখন এসে আরেকটা কথা বলতেছে, মানে পাল্টি খাওয়া। বেশিরভাগ এই রাজনৈতিক নেতারা যারা আছে, এরা মানে নিজের স্বার্থের জন্য দেখবেন যে নিজের পাশাটাও বিক্রি করে দিবে, পাশাটাও বিক্রি করে দিবে, এক মুখে দুই কথা। এখনই এটা ভালো না, ওটা ভালো, ওই আওয়ামী লীগ ভালো না, আবার নির্বাচনে যা বলে যে আওয়ামী লীগের ভোটগুলো আমাদেরকে দেন, আমাদেরকে ভোট দিলে আমরা আপনাদেরকে মানে সাপোর্ট দিব, এ দিব সে দিব। মানে ভাই, এই রাজনীতি নিয়ে কথা বলা আমার মনে হয় না যে উচিত কারণ।
রাজনীতি এত নোংরা একটা জিনিস, এরা স্বার্থের জন্য নিজেদেরকে যে কোনো মুহূর্তে একটা পাল্টি খেয়ে বেঁচে দিবে। দল, এই যে দেখছেন না, দল বিলুপ্তি করে আসা যোগ দেয়। এখন এই বিষয়গুলো নিয়ে মানে আমি অনেক কথা বলতে চাচ্ছি, আমার কথাগুলো একটু কাটাছিড়া হয়ে যাচ্ছে। একটা বলতে চাচ্ছি কিন্তু আমি বলতে পারতেছি না। তার মানে আপনারা বুঝতে পারতেছেন যে আমি যেটা বলতে চাচ্ছি সেটা কিন্তু বলতে পারতেছি না। শুধু আপনাদের কাছে এতটুকুই প্রশ্ন করতেছি, আপনারা শুধু একটু লিখে যাবেন, কমেন্ট করে লিখবেন যে শেখ হাসিনার অপরাধ কি কি ছিল, এবং এই অপরাধ আপনি প্রকাশ্য কোনটা দেখেছেন, কোনটা প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে জানতে পেরেছেন। এটা একটু লিখে যাবেন, কারণ আপনাদের কমেন্টগুলো নিয়ে আমি একটা এপিসোড করব। তখন একটু ক্লিয়ার হয়ে যাবে, কারণ আমি ডিরেক্ট অনেক কথা বলতে পারতেছি না। আপনাদের কথাগুলো দিয়ে যাতে আমি বলতে পারি সেভাবে একটু লিখেন, ঠিক আছে? তো হাসনাত আব্দুল্লাহ এবং এনসিপির যেগুলো নেতারা আছে এদেরকে বলি যে ভাই, আপনারা যেটা করেছেন ভালো করেছেন। শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে সরিয়ে দিয়েছেন, স্বৈরাচার সরিয়ে দিয়েছেন, এটা একতরফা ছিল, বাংলাদেশটা পুরাই একতরফা ছিল। শেখ হাসিনার মতো ক্ষমতা বা প্রভাবশালী কোনো মন্ত্রী, প্রধানমন্ত্রী বাংলাদেশে ছিল না। শেখ হাসিনার হাতে ছিল পুরা প্রশাসন, পুরা আমলাতন্ত্র। শেখ হাসিনার হাতে ছিল পুরা বাংলাদেশের মানে এই ক্ষমতা। এইরকম ক্ষমতা অতীতের কোনো প্রধানমন্ত্রী ছিল না বাংলাদেশে, একমাত্র শেখ হাসিনারই ছিল। সেই শেখ হাসিনার পতন ঘটেছে। তাই এমন কোনো কিছু করা কারো ঠিক হবে না যে না সবকিছু ডিপ স্টেট মিপ স্টেট ভারত মারত সব আমাদের সাথে আছে, আমাদের কেউ কিছু করতে পারবে না। ভাই, আল্লাহর মার দুনিয়ার ভাই। এতটুকুই বললাম। প্রিয় কলেজের ভাই বোনেরা, আপনাদের কাছে আবার প্রশ্ন করছি, শেখ হাসিনার অপরাধগুলো একটু কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।